সন্ধ্যা ঠিক 7টাতে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। ঘরের আলোটা নরম হলুদ। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়েতে নিজেই যেন নিজেকে চিনতে পারছে না। চোখে মুখে অদ্ভুত এক অস্থিরতা, আবার কোথাও একটা চাপা উত্তেজনাও। পিছন থেকে জিমিন ধীরে ধীরে তার শাড়ির আঁচলটা ঠিক করে দিচ্ছে। নড়িস না, হালকা ধমকে সুরে বলল জিমিন। এই যে এখন পারফেক্ট। আজ বিকালে জাঙ্কুক বলেছে আজ একটা পার্টি আছে, ওখানে সে তেকে সঙ্গে নিয়ে যাবে। তাই জিমিন নিজ দায়িত্ব তেকে রেডি করে দিচ্ছে। জাঙ্কুক আসলে জিমিনকেও নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু জিমিন রাজি হয়নি। সে চায় আজ শুধু ওরা দুজন একান্তে সময় কাটাক। তের গায়ে আজ একটা লাল রঙের সিম্পল সিল্ক শাড়ি, কোনো ভারী কাজ নেই, তবুও শাড়িটা তার গায়ে পরে আলাদা করে চোখে লাগছে। শাড়ির লাল রঙটা তের ফর্সা ত্বকের সঙ্গে মিশে তার সৌন্দর্য আরও গভীর করে তুলেছে। জিমিন খুব যত্ন করে তের চুলগুলো খোপা করে বেঁধে দিয়েছে, একটা পরিপাটি গোল খোপা, যেটা তের গলার রেখা আর কাঁধের সৌন্দর্যটা আরও ফুটিয়ে তুলেছে। এরপর মেকআপ। জিমিন খুব হালকা হাতে কাজ করছে, বেশি কিছু নয়, কিন্তু ঠিক যতটা দরকার। চোখে হালকা শেডের আইশ্যাডো, চোখের পাতার কিনারায় চিকন করে কাজল, পাপড়িতে হালকা মাস্কারা, চোখ দুটোকে করেছে আরও গভীর, আরও কথা বলা। গালে হালকা ব্লাশ, যেন স্বাভাবিক লাজ লেগে আছে। ঠোঁটে গাঢ় লাল নয়, বরং নরম রোজ রেড লিপস্টিক, যেটা তার হাসিটাকে আরও মিষ্টি করে তুলেছে। জিমিন আয়নার দিকে তাকিয়ে এক পা পিছিয়ে গেল, মুখে সন্তুষ্ট হাসি। ব্যাস, এখন আর কিছু লাগবে না, ভাইয়া তোকে দেখলে চোখ সরাতে পারবে না। সে লজ্জায় হালকা হেসে ফেলল, চোখ নামিয়ে আবার আয়নার দিকে তাকালো। বাইরে থেকে গাড়ির হালকা হর্ন শোনা গেল। তে একবার গভীর শ্বাস নিল, হৃৎপিণ্ডটা অকারণে একটু জোরে ধক করে উঠল। গাড়ির দরজা হাত রেখে জাঙ্কুক দাঁড়িয়েছিল, ঘড়ির দিকে একবার তাকালো, 7টা পেরিয়ে গেছে। ঠিক তখনই তে বেরিয়ে এলো। এক মুহূর্তের জন্য জাঙ্কুক যেন নড়তেই ভুলে গেল। তার চোখ সোজা গিয়ে আটকে রইল তের উপর। লাল রঙের সিল্ক শাড়িটা তের গায়ে এমনভাবে বসেছে যেন শাড়িটা তার জন্যই বানানো। খোপা করা চুল, খোলা ঘাড়, সব মিলিয়ে দেখে আজ অচেনা লাগছে। বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে উঠল। সে বুঝতে পারেনি একটা মানুষকে শুধু দেখেই এতটা দম বন্ধ হয়ে আসতে পারে। তে ধীরে এগিয়ে এলো, চোখ নামানো, মুখে হালকা লাজ। চলুন, খুব আস্তে করে বলল সে। জাঙ্কুক তখনও ঠিক কথা খুঁজে পাচ্ছে না। কয়েক সেকেন্ড চুপ করে থেকে শুধু বলল তুমি। কথাটা শেষ করতে পারল না। তার চোখ তখন অন্য কিছু আকর্ষণ আর একটা অদ্ভুত দখলের অনুভূতি। সে এক পা এগিয়ে এসে খুব নিচু স্বরে বলল, তোমাকে এই রূপে দেখার অধিকার শুধু আমার কাছে, বাইরের লোকের নয়। এত সেজেছো কেন? তার চোখে তখন স্পষ্ট বিরক্তি, কিন্তু সেই বিরক্তির নিচে জমে আছে ভয়ঙ্কর একটা অধিকার বোধ। এইভাবে তুমি পার্টিতে যাবে? একটু থেমে ঠান্ডা গলায় বলে, আর শাড়ি পরেছো কেন? তে ধীরে তার দিকে তাকালো, চোখে ভয় নেই, বরং প্রশ্ন। মানে কি? সে শান্ত গলায় বলল, আপনি তো একজন টিচার, তাই না? টিচার হয়েও এমন মুরব্বীদের মতো কথা বলছেন কেন? এই এক লাইনে জাঙ্কুকের মাথা পুরো গরম হয়ে গেল। মুখে মুখে কথা বলছো কেন, ইডিয়েট? তার গলায় চাপা গর্জন। তে এক পা এগিয়ে এলো, দুজনের মাঝে দূরত্ব মুহূর্তে কমে গেল। কোথায় মুখে মুখে কথা বললাম? আপনার মুখ তো আমার মুখের থেকে অনেক দূরে। এই একটা কথা যথেষ্ট ছিল। জাঙ্কুকের ধৈর্যের শেষ বাধাটুকু ভেঙে গেল। এক মুহূর্ত দেরি না করে সে এগিয়ে এসে থেকে গাড়ির সাথে চেপে ধরল। তার চোখে তখন আর যুক্তি নেই, শুধু দখল নেওয়ার উন্মাদনা। হঠাৎ এমন আচরণেতে স্তব্ধ হয়ে গেল। কি বলবে, কি করবে, কিছু বুঝে উঠতে পারল না। জাঙ্কুক ধীরে ধীরে খুব কাছে ঝুঁকে এলো। তের শ্বাসের উষ্ণতা সে নিজের ঠোঁটে অনুভব করলো, আর সেই মুহূর্তে তার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। আবেগ আর পাগলামির মাঝামাঝি এক বিপজ্জনক স্পর্শ। জাঙ্কুকের নিঃশ্বাস ভারী হয়ে উঠছিল। তার আচরণে ছিল এমন এক অস্থিরতা যেন সে নিজেকেও আর নিয়ন্ত্রণ করতে পারছে না। জাঙ্কুক থেকে ছাড়ল না। তার হাতের চাপ আগলা হওয়ার কোনো লক্ষণই নেই। একটার পর একটা চুমু, অস্থির দম বন্ধ করা, যেন থামতেই জানে না। তের বুকের ভিতর কেমন করে উঠছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, মাথা ঝিমঝিম করছিল। তার ঠোঁটের রং ধীরে ধীরে ছড়িয়ে পড়ল, লিপস্টিকের উজ্জ্বলতা স্লান হয়ে গেল। সময় থেমে গেছে, মনে হচ্ছিল প্রায় 10 মিনিট কেটে গেল, অথচ তের কাছে মনে হলো একটা লম্বা ভয়ঙ্কর মুহূর্ত মাত্র। হঠাৎ জাঙ্কুক থেমে গেল। তেকে ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে দাঁড়ালো সে। তার নিঃশ্বাস তখনও ভারী, চোখে সে পরিচিত ঠান্ডা অথচ বিপজ্জনক দৃষ্টি। তে গাড়িতে ভয় দিয়ে দাঁড়িয়ে রইল, মাথা নিচু, ঠোঁট কাঁপছে। সে কিছু বলার চেষ্টা করলো, কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে গেল। জাঙ্কুক একটু এগিয়ে এসে ধীর গলায় বলল, এখন মন দিয়ে শোনো। তার কণ্ঠে কোনো আবেগ নেই, শুধু আদেশ। সিম্পল সালোয়ার কামিজ পরবে, মেকআপ পরে আসবে, আর লিপস্টিক খুব হালকা, এমন না যেন চোখে পড়ে।
সে চুপ করে রইল, মাথা নেড়ে শুধু হ্যাঁ বলে চলে যায়। জাংকুক আর একবার তার দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল দখল আর এমন এক নীরব হুমকি যেটা শব্দ ছাড়াই বোঝা যায়। জাংকুক থেকে নিয়ে সোজা একটা বিশাল রিসোর্টের সামনে এসে গাড়ি থামালো। দূর থেকে চোখে পড়ছিল আলো ঝলকানি। পুরো রিসোর্টটা যেন আলোয় মোড়া এক রাজপ্রাসাদ। প্রবেশ পথের দুপাশে সারি সারি আলো, ফুল দিয়ে সাজানো গেট, লাল কার্পেট পাতা, চারিদিকে মানুষ, যাতায়াত, হাসি, ক্যামেরা, ফ্ল্যাশ। গাড়ি থেকে নামার মুহূর্তেও জাংকুক তের হাত চেপে ধরে। তার হাতের ভিতর তের হাতটা ছিল একটু শক্ত হয়ে ধরা। এত বড় আয়োজন তে অনেকদিন দেখিনি। ভিতরে ঢুকতে কানে এলো হালকা মিউজিক, নরম আলো, সোনালি রঙের ডেকোরেশন, সাদা ঝাড়বাতিগুলো ঝলমল করছে। লম্বা লম্বা টেবিলে সাজানো খাবার, দেশি বিদেশি সব আইটেম। ওয়েটাররা ছুটাছুটি করছে, ট্রে ভর্তি গ্লাস হাতে অতিথিদের দিকে এগিয়ে যাচ্ছে। তে একটু থমকে গেল। এত মানুষের ভিড়ে নিজেকে হঠাৎ খুব ছোট লাগছিল। ঠিক তখনই জাংকুক তার হাতটা আরেকটু শক্ত করে ধরল, যেন জানিয়ে দিচ্ছে এই ভিড়ে সে একা নয়। জাংকুক তাকে নিয়ে এগোতে লাগলো, একজনের পর একজনের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে, ইনি আমার স্ত্রী। কেউ হাসি মুখে হাত বাড়ালো, কেউ সৌজন্য বিনিময় করলো, কেউ আবার কৌতূহলী চোখে তাকালো তের দিকে। তে ভদ্রভাবে হাসছিল, মাথা নেড়ে অভিবাদন জানাচ্ছিল। তার ঠোঁটে হালকা লিপস্টিক, চেহারায় সংযত সৌন্দর্য ভিড়ের মাঝে আলাদা করে চোখে পড়ছিল তাকে। ভিড়ের মাঝে জাংকুক থেকে একটা চেয়ার পর্যন্ত নিয়ে গেল, নিজের হাতে চেয়ারটা টেনে এনে তাকে বসালো। চারপাশে তখন মানুষের কোলাহল, হাসি, গ্লাসের শব্দ, পার্টি পুরো দমে চলছে। ঠিক সেই সময় ভিড়ের মাঝ থেকে এগিয়ে এলেন জেনি ম্যাম। পরিচিত মুখ, আত্মবিশ্বাসী হাঁটার, চোখে তীক্ষ্ণ কৌতূহল। আরে জাংকুক, তুমি কখন এলে? জাংকুক হালকা হেসে বলল, এই তো এই মাত্র। মিট মাই ওয়াইফ তে। জেনি এক মুহূর্ত তের দিকে তাকিয়ে রইলেন, তারপর কৃত্রিম হাসি টেনে বললেন, বাহ, তোমার বউ তো খুব সুন্দর। জাংকুক হাসলো, যেন কথাটা সে আগেই জানে। আই নো, তুমি একটু ওর সঙ্গে থাকো, আমি ওদিক থেকে একটু ঘুরে আসছি। শিওর, জেনি মাথা নেড়ে বললেন। জাংকুক সরে যেতেই জেনির চোখে দৃষ্টি বদলে গেল। তিনি অদ্ভুতভাবে তের দিকে তাকিয়ে রইলেন, যেন কিছু মাপছেন, বিচার করছেন। তে ভদ্রভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবেন ম্যাম? জেনি ঠোঁট বাঁকিয়ে বলেন, আসলে ভাবছি জাংকুক কি দেখে তোমাকে বিয়ে করলো। তোমার মধ্যে তো তেমন কিছুই নেই, দেখেও মনে হয় না তোমাদের মধ্যে তেমন কিছু হয়েছে। এমন বিয়ে করার চেয়ে একা থেকে নেশা করে জীবন কাটানোই ভালো, তাই না? এই কথাগুলো শুনেই তের মাথার ভিতর যেন আগুন জ্বলে উঠলো। অপমানটা সরাসরি এসে লাগলো বুকের মাঝখানে। তে ধীরে কিন্তু স্পষ্ট গলায় বলল, আমার স্বামীর মাথা ঘোরাতে কোনো নেশা দরকার হয় না ম্যাম, আমি তার জন্য যথেষ্ট। আর আমাদের মধ্যে কি হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য একটু অপেক্ষা করুন। কথাটা বলে তে উঠে দাঁড়ালো। ঠিক তখনই পাশ দিয়ে একজন ওয়েটার যাচ্ছিল। রাগে মাথা ঠান্ডা না রেখে তে তার ট্রে থেকে দুটো ড্রিঙ্কের গ্লাস তুলে নিল। সে কি খাচ্ছে সেটা তখন তার মাথায় নেই। এক নিঃশ্বাসে দুটো গ্লাস খালি করে ফেলল। ঠিক তখনই তার চোখে পড়ল জাংকুক ফিরে আসছে। তাই গ্লাস দুটো নামিয়ে রেখে সোজা জাংকুকের দিকে এগিয়ে গেল। স্বামীজান কথাটা শেষ করার আগে সে গিয়ে তার খুব কাছে দাঁড়িয়ে পড়ল। এক মুহূর্তের মধ্যে তে তার ঠোঁট জাংকুকের ঠোঁটে ছুঁয়ে দিল। জাংকুক পুরোপুরি অবাক। কি হচ্ছে বুঝে ওঠার আগেই সে অনুভব করলো তের আচরণ। সে আকস্মিক সাহস, তবুও সে থেকে সরালো না, ধরেও রাখলো না, শুধু স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চারপাশের পার্টি থমকে গেল। মানুষজন তাকিয়ে আসছে বিস্ময়ে, কথাবার্তা, হাসি সব যেন মুহূর্তে স্তব্ধ। জেনি ম্যাম হাঁ করে তাকিয়ে রইলেন। এই দৃশ্যের জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তে তখনও স্থির, চোখে আত্মসম্মান আর চ্যালেঞ্জ, যেন নীরবে বলছে, এটাই আমার উত্তর। জাংকুক হঠাৎ তের কাছ থেকে এক অচেনা গন্ধ পেল। মুখের কাছে যেতে সে বুঝে গেল তে ড্রিঙ্ক করেছে। মুহূর্তে তার মুখের ভাব পাল্টে গেল, আর এক সেকেন্ডও দেরি না করে সে তেকে জড়িয়ে ধরে কোলের মধ্যে তুলে নিল। তে হঠাৎ চিৎকার করে উঠল, চারপাশে দৃষ্টি নিচের দিকে টেনে এনে বলল, জেনি ম্যাম, আর প্রমাণ চান? ওয়েট করুন স্বামীজান, আমরা এখনই বাসর করবো। তের কথায় জাংকুক পুরোপুরি হতভম্ব। সে বুঝে গেল এখানে এক মুহূর্ত থাকলে সবকিছু হাতের বাইরে চলে যাবে। চারিদিকে তাকিয়ে সে সবার উদ্দেশ্যে সংক্ষিপ্তভাবে বলল, সরি। তারপর দ্রুত পা বাড়িয়ে পার্কিং লটের দিকে চলে এলো। বাইরে এসে তে কাপা গলায় বলে, আমাকে নামান প্লিজ, আমার খুব খারাপ লাগছে। জাংকুক ভয় পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নামিয়ে দিল। দু হাত ধরে চিন্তিত কণ্ঠে বলল, কি হয়েছে, কোথায় কষ্ট হচ্ছে, তুমি ড্রিঙ্ক কেন করলে, শরীর কি খুব খারাপ লাগছে? তে হঠাৎই সেখানে বসে পড়ে, তারপর ধীরে ধীরে শুয়ে পড়লো। চোখ আগ বোঝা করে বলল, আসুন না স্বামীজান, একটু ছোট করে বাসর করি।
জাঙ্কুকের মুখে হাসি ফুটে উঠলো। সে মাথা নাড়িয়ে তের হাত ধরে টেনে বলল, চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে সব হবে। কিন্তু তে উঠলো না, বরং সে হাত পা ছুটতে শুরু করলো। জাঙ্কুক জোর করে তাকে গাড়ির দিকে নিয়ে যেতে লাগলো। না না না, তে জেদি গলায় বলল, আমি এখনই বাসর করব। তারপর অপ্রস্তুত এক আবদার করে বসলো, আপনার এটা বার করুন প্লিজ স্বামী চান। জাঙ্কুক আর কথা না বাড়িয়ে গাড়ির দরজা খুলে থেকে টেনে তুলে বসালো। তারপর নিজে ড্রাইভারের সিটে বসে দরজা বন্ধ করলো। গভীর নিঃশ্বাস নিয়ে সে বলল, আমার দেখে জ্ঞান হারিয়েছিলেন মনে নেই? তে হঠাৎ জাঙ্কুককে জড়িয়ে ধরলো। তার কণ্ঠে তখন শিশু সুলভ আবেগ। ওইটা হাতে দেন দেখি কত বড়। জাঙ্কুক বড় বড় নিঃশ্বাস নিতে নিতে বলল, একটু অপেক্ষা কর হুড়পড়ি, বাড়ি যাই, শুধু হাতে কেন মুখেও দেবো।